হ্যালো স্টুডেন্টস, ফ্লুইড মেকানিক্স থেকে আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগেও 3টে ভিডিওতে পার্ট 3 অবধি আলোচনা হয়েছে। এবার তোমাদের যে রিডিউসড সিলেবাস করেছে ফ্লুইড মেকানিক্সের, সেখানে 3Dটা আছে শুধু। তো শুধু 3D লেসন যদি শুরু করি, তার আগে যদি এই কনসেপ্টগুলো না নিই, অর্থাৎ প্রথম লেসনটার কনসেপ্ট যদি কিছুই না থাকে, তাহলে কিন্তু 3Dতে গিয়ে কিন্তু কিছু বুঝতে পারবো না। এবার কোভিড সিচুয়েশনের জন্য হয়তো সেখানে রিডিউসড সিলেবাসটা করেছে, কিন্তু সেই লেসনটা যদি প্রথমেই স্টার্ট করি, ফ্লুইড মেকানিক্সে কিছু যদি না জানি, তাহলে কিন্তু খুব প্রবলেম। তো অনেকে কমেন্ট করেছিল যে ফার্স্ট ভিডিওটাতে কিছুটা প্রবলেম আছে, তো সেইগুলো ইকুয়েশনগুলো কোথা থেকে এসছে, তো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করেছি পার্ট 4 এর ভিডিওতে। তো আজকে টপিকগুলো দেখে নেওয়া যাক। প্রথমে ক্লাসিফিকেশন অফ ফ্লুইড, আমি প্রথম থেকে ডিটেলসে একটু বলছি। আর আজকের কিছু টপিক শেষ করে আমরা যে লেসনটা তোমাদের রিডিউসড সিলেবাসে আছে, অর্থাৎ ইরেশনাল মোশন ইন 3D, সেটাতে চলে যাব। তো আজকের টপিকে ক্লাসিফিকেশন অফ ফ্লুইড, ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। Number 3 is symmetrical forms of equations of continuity. Number 4 is Euler's equation of motion in vector invariant form. Number 5 is Euler's equation of motion in spherical polar coordinates, cylindrical polar coordinates. Number 6 রেখেছি aerofoil. Problem 7 এ a problem related to 2D motion, একটা 2D motion যে লেসনটা করিয়েছি তার উপরে বেস করে একটা অঙ্ক আছে। Number 8 elliptical coordinates. Number 9 image of a source outside a circle. And 9 number topic করে আমরা চলে যাব নিউ লেসনে, irrational motion in 3D, motion of a sphere. তো এই টপিকগুলো আজকে আলোচনা করব। তো আজকে 1 থেকে 9 এই কয়টা প্রথম লেসনের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা আলোচনা করছি। তোমাদের প্রথম ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল কোডার থেকে কি লিখেছিলাম, তো সেইগুলো একটু আজকে ডিসকাস করব। তারপরে কিন্তু আমরা নিউ লেসনে যাব, যেটা তোমাদের সিলেবাসে এবার পরীক্ষাতে হবে, রিডিউসড সিলেবাসে। তো সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে প্রথম টপিক ক্লাসিফিকেশন অফ ফ্লুইড, এটা নিয়ে আলোচনা করছি। তো আমরা ফ্লুইড সম্বন্ধে প্রথমে দেখে নিই একটু, প্রথম লেসনটার সঙ্গে একটু আমাদের রিভিশন হয়ে যাবে। তো ফ্লুইড মূলত দু প্রকার, একটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড, একটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে, তোমাদের যে ফ্লুইডে যে ইনভিসিড ফ্লুইড বা বেসিক অফ পারফেক্ট ফ্লুইড এই নামটা যে আছে, সেখানে কিন্তু আমরা সেগুলো নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে পড়ে। অর্থাৎ ফ্লুইড হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড, একটা নন নিউটন ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইড আবার দুটো অংশ, একটা হচ্ছে পারফেক্ট ফ্লুইড, একটা হচ্ছে রিয়াল ফ্লুইড। ঠিক আছে, তোমাদের যে লেসনগুলোতে নাম আছে ইনভিসিড ফ্লুইড অথবা বেসিক্স অফ পারফেক্ট ফ্লুইড, তো সেগুলো কিন্তু নিউটনিয়ান ফ্লুইডের মধ্যে পড়ছে। তাহলে বোঝা গেল ফ্লুইডের দুটো ভাগ, আবার নিউটনিয়ান ফ্লুইডের দুটো ভাগ। তো আমরা এবার চলে যাচ্ছি ইকুয়েশন অফ কন্টিনিউটিতে, যেটা প্রথম ভিডিওতে করেছিলাম, যে টার্মটা একবারে লিখেছিলাম। তো সেগুলো আজকে একটু ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে যাচ্ছি ইকুয়েশন অফ কন্টিনিউটিতে। লেট ভি বি এনি আরবিটারি রিজিয়ন ইন দ্য কম্প্রেসিবল ফ্লুইড বাউন্ডেড বাই এ সারফেস এস হুইচ ইজ ফিক্সড ইন স্পেস। তো এখানে ধরলাম ভি একটা আরবিটারি রিজিয়ন আছে এই কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে, যেটা কিনা এই সারফেস দ্বারা বাউন্ডেড, একটা স্পেসের মধ্যে এটা ফিক্সড আছে। ওকে, আরো ধরলাম লেট ডি টাউ বি অ্যান ভলিউম এলিমেন্ট enclosed by a surface ds about a point b, যার কোঅর্ডিনেট x y z। আমি ধরলাম ডি টাউ একটা ভলিউম এলিমেন্ট, যেটা কিনা এই ds সারফেস দ্বারা এনক্লোজড আছে, কোন পয়েন্টের রেসপেক্টে, পি পয়েন্টের রেসপেক্টে। ঠিক আছে, ভিতে, এই ভি রিজিয়নটাতে।
also let rho xyz t be the density of the fluid at the point p at any time t. আচ্ছা, আর ধরলাম এই পি পয়েন্টে যে কোনো সময় টিতে এর ঘনত্বটা হচ্ছে রো, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড টি। আর ধরলাম let n be the unit outward drawn normal at ds, ঠিক আছে, ds এর যেটা স্পেসটা সেটা হচ্ছে nটা নরমাল, outward drawn normal to ds at ds, and q be the fluid velocity at p point এ fluid velocity q, then the normal component of q measured from v is n dot q. আচ্ছা, নর্মাল কম্পোনেন্ট কিউ, কিউ এর নর্মাল কম্পোনেন্ট কত হবে, এন ভি এর রিজনে কত হবে, এন ডট কিউ হবে, তাই তো। এনটা হচ্ছে ইউনিট আউটওয়ার্ড নর্মাল এট ডিএস, তাহলে নর্মাল কম্পোনেন্ট অফ কিউ ভি থেকে যদি আমরা নর্মাল কম্পোনেন্ট মেজার করি সেই ক্ষেত্রে কত হবে, এন ডট কিউ হবে। এনটা ইউনিট ভেক্টর একটা, ক্লিয়ার, পুরোটাই ভেক্টর কনসেপ্ট। Hence, the rate of mass flow across is rho ds, সেটা তো n dot q হয়ে গেল, তাই তো, ডিপেন্ড আপন n dot q। তাহলে hence the rate of mass flow, তাহলে সেই ফ্লোরের হারটা কত হবে, তাহলে rho into ds, therefore rho into n dot q ds, যেহেতু n dot q আমরা পেলাম এখানে নর্মাল কম্পোনেন্ট অফ q বি থেকে যেটা পরিমাপ করা হচ্ছে। Therefore, the total rate of mass flow across S, the totalটা সারফেসে করলে কত হবে, ইন্টিগ্রেশন করে দেবো আমরা, ইন্টিগ্রেট করে দিলাম রো n ডট কিউ ডিএস, টোটালটা আমরা ইন্টিগ্রেশন করলাম, তাই তো, টোটাল রেট অফ মাস ফ্লো অ্যাক্রস এস। এবার এখানে আমরা গাউসের যে ডাইভারজেন্স থিওরেম করেছিলাম সেটা অ্যাপ্লাই করব। তাহলে এস থেকে ভি এ যাওয়ার যে ফর্মুলা ছিল কি হতো, সেখানে আমরা এখানে যেটা লিখবো অর্থাৎ এন ডট ডিএস, এন ডট ডিএস কি হবে, সেই ভলিউম ধরেছিলাম কত, ডিটাউ বিয়ান ভলিউম এলিমেন্ট, তাহলে কত হবে, ডাইভারজেন্স অফ রো কিউ এন ডট ডিএসটা কি হয়ে যায়, সেই ভেলোসিটি ভলিউম এলিমেন্ট যেটা ছিল কত হবে, সেটা ডিটাউ হবে, যেটা গাউসের ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী, তাই তো। এখানে এন ডট ডিএসটা কি হয়ে গেল, ডিটাউ, আর কত হবে, এটা ডিআইভি ডাইভারজেন্স অফ এটা হবে। এখানে বিভিন্ন বইয়ে দেখবে এখানে এস থেকে এটাই আসতে গেলে তিনটে সমাকলন চিহ্ন থাকতো, তো এখানে তিনটে সমাকলন চিহ্ন না দিয়ে একবারে এখানে একটা দিয়ে ভি লিখে দিয়েছি, ভি ফর ভলিউম। এখানে তো সারফেস থেকে ভলিউমের যে ট্রান্সফর্মটা হয় যেটা গাউসের ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী, ক্লিয়ার, ওকে। এবার এই ফ্লোটা যদি ইনওয়ার্ড আসে অর্থাৎ সেই অভিমুখে আসে, হেন্স দ্য টোটাল রেট অফ মাস ফ্লো ইনটু, ভেতরের দিকে যদি প্রবেশ করে ফ্লোটা তাহলে কত হবে, নেগেটিভ হবে, এটা আগের ক্লাসে কনসেপ্টে বলেছিলাম। তাহলে টোটালটা করলে কত হবে, ভি সমান মাইনাস ইন্টিগ্রেট ডাইভারজেন্স অফ রো কিউব ডিটা। Again, the mass of the fluid within S at time t is equal to rho into delta, অর্থাৎ মাস অফ দ্য ফ্লুইড উইদিন এস, এস এর মধ্যে যে পরিমাণ ফ্লুইডের যে মাসটা সেটা টি সময়ে কত হবে, রো ইন্টু ডিটি হবে, রো তো ডেন্সিটি আর ডিটি হচ্ছে ভলিউম এলিমেন্ট, তাই তো। তাহলে এখানে মাসটা পেয়ে গেলাম, মাস অফ দ্য ফ্লুইড পেয়ে গেলাম, ক্লিয়ার। কারণ আমরা জানি কি যে ডেন্সিটি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু এম বাই ভি, এম ফর মাস ভি ফর ভলিউম, তাই তো, যেটাই করেছি। তাহলে therefore the total rate of mass increases within S, স্পেসের মধ্যে সেটা কি হবে, বৃদ্ধি পাবে, তাই তো। এটা কি, যে পরিমাণ মাসটা, যে পরিমাণ ফ্লুইডটা এখানে ফ্লো হচ্ছে, টোটালটা ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে সেটা কি পেলাম, মাস পেয়ে গেলাম, রো ইন্টু ডেল্টা, ওকে। তাহলে আমরা দেখবো এবার therefore the total rate of mass increase within S, তো সেই রেটটা কত হবে, সেই হারটা ডেল বাই ডেল টি ইন্টিগ্রেশন রো ডিটি, তো এটা
আমরা রোটার সাপেক্ষে কি হবে, ডিফারেন্সিয়েট হবে, ভেতরে চলে যাবে এটা, তাহলে ডি রো বাই ডিটি ইন্টু ডি টাউ। ওকে, এটা কি, এটা হার্ডটা করলাম, অর্থাৎ therefore the total rate of mass increase within S, total rate of mass হলো। ওকে, let us suppose that the region V of the fluid contains neither sources nor sink। সোর্স এবং সিঙ্ক সম্বন্ধে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, দেখে নেবে সেখানে, আর বলছি না, ঠিক আছে। আচ্ছা, then by the law of conservative of fluid mass, the rate of increase of mass of fluid within V must be equal to the total rate of the flowing। আচ্ছা, এটা ল অফ কনজারভেটিভ অফ দ্য ফ্লুইড মাস, ফ্লুইড মাসের যে কনজারভেটিভ সূত্র, সেটার সাহায্যে কি লিখতে পারি আমরা, দ্য রেট অফ ইনক্রিজ অফ মাস অফ ফ্লুইড উইদিন ভি, অর্থাৎ ওইটা, এটা কার সঙ্গে ইকুয়াল টু দ্য টোটাল রেট অফ ফ্লোয়িং, যে পরিমাণ ফ্লো হচ্ছে সেটার সঙ্গে তো ইকুয়াল হবেই, তাই তো। ফ্লুইড মাসের যে সংরক্ষণ সূত্রটা, তাহলে কি হবে, এটা সমান কত হবে, আগের লাইনে যেটা লিখলাম এটার সঙ্গে সমান হবে, টোটাল রেট অফ মাস ফ্লো। ওকে, সমান করলাম। এবার এগুলো এক সাইডে এনে ইন্টিগ্রেশন ডি রো বাই ডিটি প্লাস ডাইভারজেন্স অফ রো কিউ ডিটা ইকুয়াল টু 0। এবার ভিটা কি, ভিটা তো একটা ভলিউম যেটা আরবিটারি, তাই তো। আচ্ছা, since the volume V is arbitrary, so at a point of continuity of the integral we must have from 3 নম্বর সমীকরণ থেকে, অর্থাৎ এই ইকুয়েশনটা থেকে আমরা কি লিখতে পারি, ডি রো বাই ডিটি প্লাস ডাইভারজেন্স অফ রো কিউ ইকুয়াল টু 0। বিটা তো আরবিট্রারি চুজ করেছি, তাই তো। আচ্ছা, তাহলে এটা কি, এটা সমান 0 হতে পারে। এই ইকুয়েশন 4 is known as the continuity equation or equation of continuity, and it holds at all points of the fluid from source and sink। তাহলে সোর্স এবং সিঙ্ক থেকে যেই ফ্লোটা আসুক না কেন, সেটা কিন্তু সেই ডেল রো বাই ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ রো কিউ, এটাই কিন্তু ইকুয়েশন অফ কন্টিনিউটি বা কন্টিনিউটির সমীকরণ। ক্লিয়ার? এবার এইটা থেকে বিভিন্ন আমরা করোলারি বা অনুসিদ্ধান্ত আসবো, দেখিনি। ডাইভারজেন্সের থিওরাম অনুযায়ী বা সূত্র অনুযায়ী কি হবে, ডাইভারজেন্স অফ রো কিউ এটা আছে, এটা সমান কি লিখতে পারি, রো ডাইভারজেন্স মানে কি হয়, উল্টো ডেল ইন্টু কিউ প্লাস ডেল্টা রো ইন্টু কিউ, এটা লেখা যায় ডাইভারজেন্স ফর্মুলা অনুযায়ী, তাই তো। তাহলে এই ডাইভারজেন্স অফ রো কিউ, এটা বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তো এইটা সমান কি, এটা এবার এখানে পুট করে দিই, অর্থাৎ ডেল রো বাই ডেলটি প্লাস রো ডেল্টা ইন্টু কিউ প্লাস ডেল্টা রো ইন্টু কিউ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এবার এই যে এই ফর্মটা বললাম, এটাই কিন্তু অয়েলেরিয়ান ফর্ম বলা হয়, এবং বেশ কিছু জায়গায়, অর্থাৎ আমরা যখন সিটিতে ঢুকবো আজকে লাস্টে, তখন দেখবে এইসব ইকুয়েশনগুলো কিন্তু আমরা একবারে পুট করে দিচ্ছি সেখানে। তো এই জন্যই কিন্তু ক্লাসটা আমি, স্যার বলেছিলেন যে একটু এই লেসনটা ডিসকাস করতে, তো আমি এটা কিন্তু একটু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, একবারে সূত্র বলে দিচ্ছি না, আমি একটু জাস্ট প্রুফটাও দেখিয়ে দিচ্ছি সেখানে। তো যখন আমরা 3D-তে করবো, শুধু দেখবে এই ফর্মটা একবারে লিখে দিয়েছি, বা এরকম অনেক ফর্ম যখন আমরা পাবো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না হলে শুধু এই ফর্মগুলো মনে রাখলে কিন্তু প্রবলেম হবে পরে, ঠিক আছে। তো আমরা এই চ্যাপ্টারটা একটু ডিসকাস করছি আজকে, যাতে আমাদের প্রবলেমটা না হয়। তো এই ফর্মটাকে বলা হয় কিন্তু অয়েলেরিয়ান ফর্ম। ওকে, আচ্ছা, এবার চলে আসি, এ ফ্লুইড ইজ কল্ড ইনকম্প্রেসিবল if the density associated with an element of the fluid does not change as it moves with the fluid। আচ্ছা, এটা সংজ্ঞাটা আসতে পারে, কিন্তু একটা ফ্লুইডকে কখন ইনকম্প্রেসিবল বলা হয়, এটা আগেও বলেছিলাম, তো আমি ম্যাথমেটিক্যালিটি দেখিয়ে দিই। এ ফ্লুইড ইজ কল্ড ইনকম্প্রেসিবল if the density associated with an element, তাহলে যদি তাদের ঘনত্বটা যে এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে ফ্লুইডের ক্ষেত্রে, সেটা ডাজ নট চেঞ্জ অ্যাজ ইট মুভস উইথ দ্য ফ্লুইড, সেটা ফ্লুইডের সঙ্গে যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে কি হবে,
তাহলে সেই ডিকিউ বাই ডিটিটা অর্থাৎ এই ক্ষেত্রে এটা 0 হবে, যে মুভটা না করে সময়ের সাপেক্ষে, তাহলে কি এটা তো 0, সেক্ষেত্রে রোটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেই ক্ষেত্রে লিখতে পারি এই ইকুয়েশন থেকে ডাইভারজেন্স অফ কিউ ইকুয়াল টু 0। তাহলে আমরা 4 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি, we see that for an incompressible fluid the equation of continuity reduces divergence of q equal to 0। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একবারে। তো আশা করি এবার ক্লিয়ার হলো কি জন্য ডাইভারজেন্স অফ কিউটা আমরা 0 লিখতাম। ওকে, তো তোমরা চাইলে থিওরামটা লিখে নেবে যদি প্রয়োজন মনে হয়, কারণ এই ক্ষেত্রে কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে বা সেক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কি হয় সেটা কিন্তু আশা করি বুঝে গেলে, কারণ শুধু ফর্মুলা জেনে অঙ্ক করলে কিন্তু খুব একটা স্টেবল থাকবে না আমাদের। ওকে, তাহলে এখান থেকে এইটা পড়বে, আর প্রথমটা এই দুটো দরকার নেই আপাতত, আর এখান থেকে ডাইভারজেন্স অফ কিউ 0 হলে সেটাকে ইনকম্প্রেসিবল ফ্লুইড বলা, এটাই কনসেপ্টটা নিয়ে নেবে। ওকে, এবার আমরা যে টপিকে চলে যাবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। ওকে, তো আমি একটা প্রমাণটা দেখাচ্ছি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটি কি হয়, আর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইকুয়েশন গুলো তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, কারণ পরীক্ষাতে তো এগুলোর প্রুফ লাগবে না। কোন একটা থিওরম বা কোন একটা প্রবলেম যদি সলভ করতে যাই তো এইগুলোর অ্যাপ্লিকেশন লাগবে, মানে আমার সেই ফর্মটা লাগবে, সমীকরণটা, তো এইগুলো কিন্তু মনে রাখতেই হবে। তো আমি একটা জাস্ট দেখাচ্ছি, এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল গুলোতে কিন্তু ওটা লিখে নিয়েছে যে প্রিভিয়াস পার্টস থেকে। এবার রিডিউসড সিলেবাসে যেটা আছে সেটার উপর বেস করে করলে কিন্তু মানে আগের গুলো যদি না পড়াতে কিচ্ছু বুঝতে পারবে না। তার জন্য আমি প্রথমটা একটু রিক্যাপ করছি এখানে। ওকে, প্রথমটা প্রুফটা দেখাচ্ছি আমি, অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। Let P be a point in the fluid and rho be the density of the fluid at P at any time T. Okay, আমি কি করছি, ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট কি ধরলাম, যে P একটা পয়েন্ট আছে ফ্লুইডের ক্ষেত্রে, ফ্লুইডে, এন্ড রোটা তার ডেন্সিটি P পয়েন্টে। Also let UVW be the velocity components at P parallel to the rectangular coordinate. Okay, UVW হচ্ছে velocity component P পয়েন্টে, এই যেটা কিনা rectangular coordinates সঙ্গে সমান্তরাল আছে। Okay, now we construct a small parallelepiped APCB, অর্থাৎ এইটা আমরা একটা স্মল প্যারালেলোপিপেড কনসিডার করেছি এখানে, যার এজ গুলো del x, del y, del z parallel to the coordinate axis having P as one of the angular point. P টা সেই কোন একটা কৌণিক বিন্দু পয়েন্টের সাথে। ওকে, now the mass of the fluid that passes through the plane surface PABC in unit time. আচ্ছা, এবার PABC এই সারফেস বা এই তলে যে পরিমাণ ফ্লুইডটা পাস হবে একক সময়, সেটা কত হবে, এই তলের সাপেক্ষে কত হবে। তাহলে দেখো ডেল ওয়াই PABC কত হবে, এখানে ডেল ওয়াই ডেল জেড ওয়াই জেড এই তলের সাপেক্ষে প্যারালাল আছে, তাহলে কত হবে রো ডেল ওয়াই ডেল জেড ইন্টু ইউ। ইউটা নিয়েছি এই তোমার ধরেছিলাম ভেলোসিটি কম্পোনেন্ট প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা ব্র্যাকেটে উল্লেখ করেছে ওরা। সিন্স দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন PABC কত হবে, এই যেটা বলছিলাম এরিয়া অফ দ্য ক্রস সেকশন কত হবে PABC ক্ষেত্রে ডেল ওয়াই ডেল জেড। ওকে, এন্ড ইউ উইথ দ্য ভেলোসিটি এট PQ বরাবর কত হবে, কত ধরেছিলাম ইউ ধরেছিলাম প্যারালাল টু দ্য রেক্টাঙ্গুলার অ্যাক্সিস এক্স অক্ষের সমান্তরালে, কত আছে সেটা ইউ, তাহলে রো ডেল ওয়াই ডেল জেড ইউ।
এটা সমান আমরা এফ অফ এক্স ওয়াই জেড ধরে নিলাম। Again, the mass of the fluid that passes in unit time through the plane surface q a dash b dash c dash q a dash b dash c dash, তাহলে এই তুলনা হিসাবে কত হবে? একইভাবে করলাম, কত হবে এক্ষেত্রে? f of x plus del x y z fixed, এটাকে আমরা টেইলরস থিওরেম অ্যাপ্লাই করব। কত হবে? del x del f x y z by del x, হায়ার অর্ডার টার্মগুলো নেগলেক্ট করলাম। ওকে, therefore the excess of mass flow in overflow out through the phases P A B C Q A dash B dash C dash per unit time equals to mass that enters in through the phase P A B C mass that leaves through the phase এত। অর্থাৎ যে পরিমাণ ফ্লোটা কি হচ্ছে, ফ্লোটা বের হচ্ছে আর ফ্লোটা পরের ক্ষেত্রে এন্ট্রি করছে, তাই কি হবে? দুটো সমান হবে। তো সেই ক্ষেত্রে কত হবে তাহলে? তাহলে যে মাসটা এই পরিমাণ যে ফেসের ক্ষেত্রে অর্থাৎ পি এ বি সি এই ফেসটার ক্ষেত্রে মাস দ্যাট লিভস থ্রু দ্য ফেস এত, এটা বের হচ্ছে, তাহলে কত হবে সেক্ষেত্রে? সেটা হবে মাইনাস ডেল এফ বাই ডেল এক্স। এটা কি হলো? এটার সঙ্গে আমরা কম্পেয়ার করলাম, এটা ক্ষেত্রে কত হচ্ছে এখানে? মাইনাস ডেল এক্স ডেল এফ বাই ডেল এক্স হুইচ ইজ ফাংশন অফ এক্স ওয়াই জেড। ক্লিয়ার? এবারে এক্স ওয়াই জেড এর মানগুলো পুট করে দাও, কত হবে তাহলে? রো ইউ ডেল ওয়াই ডেল জেড, তো এখান থেকে লিখতে পারি মাইনাস ডেল ডেল এক্স রো ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। একই হবে ফ্লোটা যদি অন্য আমরা ফেসের সাপেক্ষে নিই, পি কিউ সি ড্যাশ সি অন্য তলের সাপেক্ষে, ঠিক আছে, এবং আরেকটা তলের সাপেক্ষে নিলেও সেম একই হবে, সবগুলো কি সমান হবে। ওকে, তাহলে hence the total excess of mass of flow in over flow out from all the phases, তাহলে কত হবে? সবগুলো অ্যাড করে দাও। তাহলে প্রথমটা ক্ষেত্রে পেয়েছিলাম এটা প্লাস অফ মাইনাস মাইনাস হয়ে গেল, প্রত্যেকটা করে দিলাম, মাইনাস কমন নাও। এগেইন টোটাল মাস ইনসাইড দ্য প্যারালেলোপিড, টোটাল মাস কত হবে প্যারালেলোপিডের ভিতরে? রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। Hence the rate of increase in the mass inside the parallelepiped per unit time, প্রতি এক সময় কত হবে তাহলে? ডেল বাই ডিটি ইনটু এটা ডেল বাই ডিটি, এটা চার্জ রইল। ওকে, now by the principle of continuity we have the rate of increase, যেটা বলছিলাম আগেরটাই, rate of increase in the mass equals total excess of flow in overflow out from all the phases, যেটা পরিমাণ ঢুকছে সেটা পরিমাণ বের হচ্ছে, তাহলে কি হবে? সমান হবে এইটা সমান কত? এইটা। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে ডেল রো বাই ডেল টি সমান পেলাম এটা। এইগুলো এক পাশে সবগুলো এনে কি পেলাম? ডেল রো বাই ডিটি প্লাস ডেল ডেল এক্স অফ রো ইউ প্লাস ডেল ডেল ওয়াই অফ রো ইউ প্লাস ডেল ডেল জেড অফ রো ডাব্লিউ ইকুয়ালস টু 0, which is the desired equation of continuity in the Cartesian coordinate system. তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশন কত, এটা মনে রাখতে হবে, কিন্তু প্রমাণটা দরকার নেই আমাদের। তো আমি একটা প্রমাণ দেখিয়ে দিলাম, পরে এগুলো এইভাবেই করা আছে। আচ্ছা, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশন কি? ডেল রো বাই ডিটি প্লাস ডেল ডেল এক্স রো ইউ প্লাস ডেল ডেল ওয়াই রো ভি প্লাস ডেল ডেল জেড রো ডাব্লিউ ইকুয়াল টু 0। ইউ বি ডাব্লিউ তো এগুলো কি বললাম, রোটা তো ডেনসিটি, মনে রাখবে এটা। ওকে, আচ্ছা, পরেরটা ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, এটা সেম ভাবে প্রমাণ। তো এই ক্ষেত্রে কিন্তু প্রমাণগুলো আমাদের লাগবে না, কিন্তু আমি একটা প্রমাণ দেখিয়ে দিলাম তাও কার্টেসিয়ানের ক্ষেত্রে। এইটার ফর্মগুলো কিন্তু মনে রাখতে হবে, বা আমরা যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ক্ষেত্রে বলি এই ফর্মগুলো তো মনে রাখতে হবে আমাদের। তো আমি সেগুলো বলছি এখন। তো আমরা সেই ভাগগুলো বলছি যেটা মনে রাখতে হবে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে, অর্থাৎ যে লেসনটা তোমাদের সিলেবাসে আছে এবার, তো এইগুলো কিন্তু সিটি করতে গেলে এগুলো কিন্তু ওটা বইতে বা স্টাডি মেটেরিয়াল কিন্তু একবারে লেখা আছে, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তো এগুলো মনে রাখবেই, কিছু করার নেই, আমি এর জন্য আলাদা করে লিখেছি। তো এই প্রমাণটা দেখিয়েছি আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশনটা কত হয়। আচ্ছা, একইভাবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কত হবে? স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে মনে রাখবে ডেল রো বাই ডিটি প্লাস 1 বাই আর স্কোয়ার ডেল ডেল আর রো আর স্কোয়ার ইউ প্লাস 1 আপন আর সাইন থিটা ডেল ডেল থিটা রো বি সাইন থিটা প্লাস 1 আপন আর সাইন থিটা ডেল ডেল ফাই রো ডাব্লিউ ইকুয়ালস টু 0। মনে রাখবে এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটি কত হয়। আচ্ছা, তারপরটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এই ক্ষেত্রে ইকুয়েশনটা কত মনে রাখতে হবে? কন্টিনিউটি ইকুয়েশনটা ডেল রো বাই ডেল টি প্লাস 1 বাই আর ডেল ডেল আর
রো কিউ আর রো ইউ আর প্লাস 1/r ডেল ডেল থিটা রো ভি প্লাস ডেল ডেল জেড রো ডাব্লিউ ইকুয়ালস টু 0। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটি কিন্তু এটার প্রমাণটা আমাদের কিন্তু বলছি লাগবে না, প্রমাণটা চাইলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো সেটা, কিন্তু আমাদের যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার তো সেই দিকে তাকিয়ে কিন্তু আমাদের এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা থ্রিতে আজকেই প্রবেশ করব, তো সেখানে দেখবে একবারে স্টাডি মেটে কিন্তু এগুলোই করা আছে। ঠিক আছে, তো আমাদের এগুলো কিন্তু মনে রাখতেই হবে এবং বারবার তোমরা খাতায় লিখবে। তো আমি এটা একটু বড় করে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারো, এটা পরে ফের খাতায় লিখে রাখবে। 1 2 3। আচ্ছা, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের। এটা মনে রাখতে হবে কিন্তু, যেহেতু 3Dতে আজকে আমরা প্রবেশ করবো এবং তোমাদের সিলেবাসে এই লেসনটাই শুধু হবে কিন্তু এবার, যেটা রিডিউসড সিলেবাস দেখলাম তোমাদের। তো এগুলো কিন্তু মনে রাখলে কিন্তু বুঝতে সত্যি প্রবলেম হবে। এবার আমরা চলে যাচ্ছি অয়লার্স ইকুয়েশন অফ মোশন ইন ভেক্টর ইনভ্যারিয়েন্ট ফর্ম। তো এটা করাচ্ছি এই কারণেই, এটা সঙ্গে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু রিলেটেড আছে, তো এই জন্য এটা করাচ্ছি আমি। একবার টুরটাও দেখে নাও। অয়লার্স ইকুয়েশন অফ মোশন ইন ভেক্টর ইনভ্যারিয়েন্ট ফর্ম। ইকুয়েশন অফ মোশন দেখো, let us consider a portion of a moving fluid which occupies the volume V bounded by surfaces, যেটা আগে বলেছিলাম সেম কথা, at any time t and moves with the fluid. That is, we assume that V is as the fluid volume which consists of the same set of fluid particles which move the fluid. আচ্ছা, সে ধরলাম সর্বত্রই fluid ভলিউমটা V, and let P and d tau be an element of volume, আগেরটার মতন same condition, having density rho and velocity q, which is terms of x, y, z and t. Then the linear momentum of the fluid, the volume v is given by কত হবে, তাহলে linear momentum কত হবে, রৈখিক ভরবেগ কত হবে, m সমান q rho d tau, তাই তো, q rho d tau যেটা লিনিয়ার মোমেন্টাম ফ্লুইডের ক্ষেত্রে, তার ভলিউমটা ভি, অর্থাৎ ভর ইন্টু বেগ, ভরটা এটা করলাম, ভেলোসিটি দেওয়া আছে, বেগ কত কিউ, আর রো ইন্টু ডিটা ওটা কত ভর। ওকে, তাহলে লিনিয়ার মোমেন্টামটা পেয়ে গেলাম। ইউজিং নিউটন সেকেন্ড ল অফ মোশন, দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম states that time rate of change of total linear momentum of a given portion of fluid is equal to the resultant external forces acting on that portion of fluid। অর্থাৎ নিউটনের সেকেন্ড সূত্র অনুযায়ী কি জানি আমরা, সেই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটা তাহলে আমরা সেখানে দুটো কেস আসবে। ওকে, কি হবে তাহলে প্রথমটা, আচ্ছা, এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং অন দ্যাট পোরশন অফ দ্য ফ্লুইড, তাহলে বাহ্যিক একটা বল সেই ফ্লুইডের উপর কাজ করবে। টু টাইপস অফ ফোর্সেস অ্যাক্ট অন দ্য ফ্লুইড ভলিউম ভি, ভলিউমটা ভি আগে বলেছিলাম, সর্বত্র সেম ভলিউম। একটা কি থাকবে, সারফেস ফোর্সেস নোন অ্যাজ দ্য স্ট্রেসেস exerted by the fluid outside S or the fluid inside S across the surfaces, and অর্থাৎ সারফেস ফোর্স, পৃষ্ঠে যে বলগুলো, যেটা কিনা স্ট্রেস বলা যায়, exerted by the fluid outside S, এর বাইরে, or the fluid inside S, অর্থাৎ যে ছবিটাকে দেখালাম সেটার মধ্যে কি, সেটা কাজ করবে আইদার আউটসাইড অর ইনসাইড। ওকে, বাহ্যিক বলটা। And the external body forces such as gravity, আচ্ছা, gravity, electromagnetic forces etc. which are throughout the mass of the fluid, এবং সেক্ষেত্রে এক্সটার্নাল বডি যে ফোর্সগুলো আছে সেটা কি,
গ্র্যাভিটি থাকতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকতে পারে, সেগুলো অ্যাক্ট করতে পারে সেই মাস অফ ফ্লুইডের ক্ষেত্রে। ওকে, এটা নিউটন সেকেন্ড ল অফ মোশনের ক্ষেত্রে দুটো আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি, সেটা লিখে দিয়েছি। এবার একটা স্ট্রেস, যেটা কি হবে টি ইন্টু ডিএস, তাই তো, সেখানে একটা বল, তাহলে সেইটা টিডিএসটা একটা এলিমেন্ট ডিএস, যেটা পোর্শনটা সারফেসের মধ্যে ধরে নিয়েছি ডিএসটা, সেখানে অ্যাক্ট করবে অফ দ্য সারফেস অ্যাজ বোথ ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্ট। যা কি থাকবে, ট্যানজেনশিয়ালও কম্পোনেন্ট থাকবে এবং তার সাপেক্ষে নর্মাল কম্পোনেন্টও থাকবে। আচ্ছা, ফর অ্যান ইনভিসিড ফ্লুইড দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ভ্যানিশ। আচ্ছা, ইনভিসিড ফ্লুইডের ক্ষেত্রে, যেটা আগে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু ইনভিসিড ফ্লুইডের ক্ষেত্রে কি, তার একটা উপাংশ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ট্যানজেনশিয়াল স্পর্শক বরাবর যে কম্পোনেন্টটা সেটা কি ভ্যানিশ হয়ে যাবে। এই বরাবর ফোর্স থাকছে না, এই বরাবর থাকবে, উপরের অংশ থাকবে, তাহলে এটা কি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি, টিডিএস সমান একটা ফোর্স থাকবে, অর্থাৎ মাইনাস পিএনডিএস। এখানে মাইনাস নিয়েছি কি জন্য, অর্থাৎ টিডিএসটা অ্যাক্ট করছে ওর দিকেই, ওর জন্য এটা নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তো একটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে কত হবে, টিডিএস হবে মাইনাস পিএনডিএস। এটা কি, এটা হচ্ছে ইউনিট আউটওয়ার্ড নর্মাল টু দ্য এলিমেন্ট ডিএস, আর পিটা প্রেসার, আর এনটা কত, এন ইজ দ্য ইউনিট আউটওয়ার্ড নর্মাল টু দ্য এলিমেন্ট ডিএস, তাই তো। তাহলে টিডিএসটা কত হবে, মাইনাস পিএনডিএস। আশা করি ক্লিয়ার। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে টোটাল সারফেস ফোর্স কত হবে, ইন্ডিকেট করে দাও সেই সারফেস মাইনাস পিএনডিএস। এইটা কিন্তু মনে রাখবে, অর্থাৎ এটা কিন্তু আমরা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ যখন টোটাল সারফেস ফোর্সটা সেই সারফেস অফ দ্য বডির ক্ষেত্রে অ্যাক্ট করছে, তখন সেটা ফর্মুলা কি হবে, মাইনাস পিএনডিএস। টোটালটা ইন্ডিকেটেড করে, টোটাল ফোর্সটা। ওকে, টোটাল সারফেস ফোর্সটা। আসলে ক্লিয়ার, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। এগেইন, ইফ এফ বি দ্য বডি ফোর্স পার ইউনিট মাস, প্রতি একক ভরে যদি একটা বডি ফোর্স হয় of the fluid ক্ষেত্রে, then the total body forces, that is the total external forces acting on the fluid in V is equal to কত হবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার ভি এফ রো ডি টাউ, তাই তো। এটা হবে এফ ইন্টু রো ডি টাউ, টোটাল ফোর্সটা করলাম, তাই তো। ওকে, এবার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ রৈখিক ভরবেগের যে সংরক্ষণের সূত্র, সেটা কত হবে, সেটা ডিএম বাই ডিটি। এটা সমান আগে যেটা পেয়েছিলাম, অর্থাৎ এইটা, যেটা কিনা আমরা এফ বডি ফোর্সের ক্ষেত্রে যে টোটাল এফটা ধরলাম, তার সাপেক্ষে যে টোটাল এক্সটার্নাল ফোর্সটা, সেটার সঙ্গে ইনভিসিড ফ্লুইডের ক্ষেত্রে যখন ট্যানজেনশিয়াল একটা কম্পোনেন্ট ভ্যানিশ হচ্ছে, তখন যে ফোর্সটা হচ্ছে, দুটো যোগফল সমান ডিএম বাই ডিটি, অর্থাৎ কোন সময়ের সাপেক্ষে মাসের যে পরিবর্তনটা করছে, দ্যাট ইজ দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ, তাই তো। তো এক্ষেত্রে কি মাসটাকে তো ডিস্ট্রয় করা যায় না, নতুন করে সৃষ্টি করা যায় না। তো এইটার হারটা, অর্থাৎ মাসের পরিবর্তন হারটা, এইটা টোটাল বডি ফোর্সের ক্ষেত্রে যেটা হলো ফোর্সটা, প্লাস অফ এইটা, ওইখানে মাইনাস আছে, প্লাস অফ মাইনাস মানে মাইনাস হয়ে গেল, অর্থাৎ ইনভিসিড ফ্লুইডের যখন ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা ভ্যানিশ হচ্ছে, তো এটা দুটো কি যোগফলের সমান। তো এখান থেকে লিখতে পারি আমরা, ইউজিং ডাইভারজেন্স থিওরেম, ডিএম এম মানে কত, এম মানে আমরা বের করেছি, দেখো এইটা। ওকে, এম মানে এটা পুট করে দাও, ডিডিটি অফ এটা পুট করে দিলাম, সমান রো এফ ডেল্টা মাইনাস ডাইভারজেন্স থিওরেম ইউজ করো। এখানে কত হবে, তাহলে ডাইভারজেন্স থিওরেম একটু বললাম, ও ডিজাইন ভি হয়ে যাবে, ডেল মানে উল্টো ডেল, পি এনডিএসটা কি হবে, ডিটাও বিটা যে ভলিউমের পোর্শন ধরে নিয়েছিলাম। ওকে, আচ্ছা, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। এবার এখান থেকে কি করেছি, এবার রোটা এর মধ্যে দিয়ে দাও, কারণ এখানে আমরা ট্রান্সপোর্ট ইউজ করেছি, মানে এখানে তো রোটা তো কনস্ট্যান্ট ধরেছি, তোর জন্য কি হবে, এটা সাপেক্ষে ঢুকে যাবে এখানে ভেতরে হবে, তাহলে
ডিকিউ বাই ডিটি ওটা এখানে স্থির থাকবে, যা আছে রাখলাম। এটা ট্রান্সপোর্ট থিওরেম বলেছে এখানে, মানে যেটা যেখানে কনস্ট্যান্ট আছে ওটা আউটসাইড রইল। তো এইটাকে টোটালটা এক পাশে এনে যেটা পেলাম, আবার বলেছিলাম বিটা আরবিটারি একটা ভলিউম কম্পোনেন্ট, সেক্ষেত্রে তাহলে কি হবে, এটা সমান 0 হবে। ওকে, আচ্ছা আর এখানে তাহলে যেটা পেলাম আমরা এখান থেকে, অর্থাৎ রো ডিকিউ বাই ডিটি সমান রো এফ মাইনাস ডেল পি। তো এটাও কিন্তু বলা হয় অয়েলার্স ইকুয়েশন অফ মোশন ইন ইনভিসিবল ফ্লুইড ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের কাজে লাগবে, ভালো করে মনে রাখবে এটা। তো এইটাকেই আমরা যদি ক্যাপিটাল ডিকিউ বাই ডিটির ফর্মটা আমরা লিখি, মানে আগে যে থিওরামটা করলাম তাহলে কি লিখতে পারি, আগে লাস্টে যে থিওরামটা করলাম কন্টিনিউটি ইকুয়েশনের ক্ষেত্রে, ক্যাপিটাল ডিকিউ বাই ডিটি সমান কি লিখতে পারি, স্মল ডিকিউ বাই ডিটি প্লাস ডেল ডট কিউ ডট ডেল ইন্টু কিউ সমান রো এফ মাইনাস ডেল পি। এটা যা আছে রাখলাম, শুধু ডিকিউ বাই ডিটির মানটা প্লট করলাম, আগে যেটা কন্টিনিউটি ইকুয়েশন থেকে লিখতে পেলাম। তাহলে আগে যে ইকুয়েশনটা অর্থাৎ এইটা আর এইটা দুটো ইকুয়েশন কিন্তু অয়েলার্স ইকুয়েশন মোশন ফর অ্যান ইনভিসিড ফ্লুইডের ক্ষেত্রে আমরা বলতে পারবো। তো এইটা কিন্তু ফর্মটা মনে রাখবে, কারণ 3D যাচ্ছি আজকে, কখন কোনটা লাগবে বলা মুশকিল। তো অবশ্যই এগুলো কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে? আমি পিডিএফ দিয়ে দেবো, ভিডিওটাকে ভালো করে দেখবে, কোনো ডাউট থাকলে অবশ্যই কোশ্চেন করবে। এবার এইটাই যদি ভেক্টর ফর্মে আমরা অ্যাপ্লাই করি তো এটা তো বেসিক্যালি হয়ে যাবে ইউজিং দ্য ভেক্টর আইডেন্টিটি। তাহলে এটা সূত্র জানি আমরা, ডেল ডট এ ডট বি তে কত হবে, এ ডেল বি প্লাস বি ডেল এ প্লাস এ ক্রস কার্ল বি প্লাস বি ক্রস কার্ল এ, জানো এটা ফর্মুলাটা। এ সমান বি সমান কিউ পুট করো, কিউ স্কয়ার হয়ে গেল। এই জায়গাটা এ সমান বি সমান কিউ পুট করেছি। ওকে, তো এখান থেকে আমরা এটা লিখতে পারলাম। তাহলে কিউ ডেল কিউ সমান কত হবে, ডেল্টা হাফ অফ কিউ স্কয়ার মাইনাস কিউ ক্রস কার্ল কিউ। এটা যেটা আছে পুটিং 7 ইন্টু 6, এইটা আমরা এখানে 6 এ পুট করে দিই, পুট করলাম ডিকিউডিটি প্লাস এইটুকু মানে এটা পুট করে দাও, এটা যা আছে রাখলাম ইকুয়ালস টু এফ মাইনাস 1 বাই রো দিয়ে ভাগ করে দিয়েছি ডেল পি। তো এই ফর্মটাও কিন্তু অয়েলার্স ইকুয়েশন অফ মোশন ইন ভেক্টর ইনভ্যারিয়েন্ট ফর্ম। তো ভেক্টর ফর্মে কিন্তু কিছু করতে পারি আমরা। এইটা আশা করি ক্লিয়ার, এটা কিচ্ছু নেই। যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে, নিজেরা দেখবে নিজেরাই বুঝতে পারবে। আমি যদি একবার বুঝিয়ে দিলাম, এরপরে যদি প্রবলেম থাকে আমাকে কমেন্ট বলবে, জানাবে। এটা জাস্ট নিজের খাতাতে লিখবে, আশা করি বুঝতে পারবে। জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এইটা ফর্মটা কিন্তু করিয়ে দিলাম, এটাও কিন্তু বিভিন্ন জায়গায় লাগবে আমাদের। ওকে, এই ফর্মটা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বর টপিক আজকের, দ্য এরোফয়েল। এরোফয়েলটা কি? দ্য এরোফয়েল ইউজড ইন মডেম এরোপ্লেনস হ্যাজ এ প্রোফাইল অফ ফিশ টাইপ। আচ্ছা, এরোপ্লেনের যে মডেম সেখানে এরোফয়েলটা ইউজ করা হয়, যেটা কিনা একটা মাছের আকৃতির মতন। অ্যান্ড এরোফয়েল হ্যাজ এ ব্লান্ট লিডিং এজ অ্যান্ড শার্প টেইলিং এজ। এটা আকৃতিটা কেমন এখানে দেখিয়েছি, মানে সামনের দিকটা কি ভোতা টাইপের হয় এবং প্রান্তটা সেটা হয় তীক্ষ্ণ হয়। এইটা আমরা যে আগের অধ্যায়ে কাট্টা জাউকাক্সিস থিওরাম পড়েছিলাম, সেটা কিন্তু এই এরোফয়েলের উপর বেস্ড করে থিওরামটা। তোমরা যদি ওর স্টেটমেন্টটা ভুলে যাও অবশ্যই আগের ভিডিও থেকে দেখে নেবে, যেখানে করা আছে কাট্টা জাউকাক্সিস থিওরাম যেটা করিয়েছিলাম। ওকে, এদিকে যে ডিরেকশন অফ ফ্লাইট, তাহলে সামনের দিকটা হবে আকৃতিটা ভোতা টাইপের, প্রান্তটা সরু তীক্ষ্ণ। এরোফয়েলের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হোল্ড করে সেগুলো দেখে নেওয়া যাক। দ্যাট দ্য এয়ার বিহেভস অ্যাজ অ্যান ইনকম্প্রেসিবল ইনভিসিড ফ্লুইড। এখানে এর উত্থানকালে যেটা বাতাসটা যে কাজ করে সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল ইনভিসিড ফ্লুইড হিসেবে কাজ করে। এবং দ্যাট দ্য এরোফয়েল ইজ এ সিলিন্ডার হুজ ক্রস সেকশন ইজ এ কার্ভ। তার ক্রস সেকশনটা একটা কার্ভ। দ্যাট দ্য ফ্লো ইজ 2D ইরেশনাল সাইক্লিক মোশন, এবং এর ফ্লোটা বা প্রবাহটা কেমন 2D ইরেশনাল সাইক্লিক মোশন। অবশ্যই এগুলো
আলোচনা করেছি আমরা 2D রেশনাল সাইক্লিক মোশন সম্বন্ধে। তো এখানে যদি বলা হয় যে কার্টেজ-জাকোব-এক্সিস থিওরেমের কোন টপিকের বেস করে, সেটা কিন্তু হবে এরোফয়েল। দ্য থিওরেম অফ কার্টেজ-জাকোব-এক্সিস বেসড অন দ্য এরোফয়েল। এখান থেকে এটা মনে রাখবে যে দ্য থিওরেম অফ কার্টেজ-জাকোব-এক্সিস বেসড অন দ্য এরোফয়েল। এখানে কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে এখান থেকে। 3D লেসনটা থাকলেও আমাদের কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। এখন আমি একটি ইম্পর্টেন্ট প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমটি দেখে নেওয়া যাক। The case of 2D motion of a liquid streaming past a circular disc, the velocity infinity is un is a fixed direction where u is a variable. কি বলেছে, একটা সার্কুলার ডিস্ক আছে যেখানে ভেলোসিটি ইনফিনিটি কত, un, একটা ফিক্সড ডিরেকশনে বেস করে আছে। অ্যান্ড আমাকে দেখাতে হবে কি, সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ velocity at any point of the liquid is 2u. আচ্ছা, তাহলে সেই ম্যাক্সিমাম ভেলোসিটি হবে লিকুইডের ক্ষেত্রে কত, 2u. Also prove that the force necessary to hold the disc at rest 2 mu, where m is the mass of the liquid displaced by the disc. এবং আর আমাকে প্রমাণ করতে হবে কি, যে পরিমাণ বলটা ওই ডিস্কটিকে স্থির রাখতে পারবে সেটা হচ্ছে 2 mu, ঠিক আছে, যেখানে এমটা লিকুইড ডিসপ্লেসড বাই দ্য ডিস্ক সেটার ভর। এটা আমাকে, অর্থাৎ অঙ্কটাতে দুটো পার্ট আছে। তো প্রথম থেকে আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করি। এটা তোমাদের স্টাডি মেটেরিয়ালে দেখবে আছে অঙ্কটা, ঠিক আছে। তো এটা উপর বেস করে কিন্তু আমরা 3Dতে যখন প্রবেশ করবো তখন দেখবে এর উপর বেস করে কিছুটা অঙ্ক কিন্তু আমরা করতে পারবো। তো দেখে নাও। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে আমরা ওই ভেলোসিটি পোটেনশিয়ালটা কত হবে। দ্য ভেলোসিটি পোটেনশিয়াল ফর দ্য লিকুইড স্ট্রিমিং পাস্ট এ ফিক্সড সার্কুলার ডিস্ক, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি আগের ভিডিওতে। অ্যাট এনি পয়েন্ট আর কমা থিটা ইজ গিভেন বাই কত হয়, ফাই ইকুয়ালস টু ইউ ইন্টু আর প্লাস স্কোয়ার বাই আর ইন্টু কস থিটা হয়। এটা কি, এটা হচ্ছে ডিস্কটার রেডিয়াস। এটা অলরেডি আমরা প্রমাণ করেছিলাম, একবার দেখে নেবে যদি মনে না থাকে, ঠিক আছে। ভেলোসিটি পোটেনশিয়ালের ক্ষেত্রে সার্কুলার ডিস্ক যখন ইউজড হয়। তো এখান থেকে ডেল ফাই বাই ডেল আর করো, কত হবে, ইউ ইন্টু 1 মাইনাস স্কোয়ার বাই আর স্কোয়ার কস থিটা। আর একইভাবে 1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা কত হবে, এখানে থিটার সাপেক্ষে ডিভাইড করে 1 বাই আর দিয়ে গুণ করা আছে। অলরেডি ডিসকাস করা আছে আমার আগের ভিডিওগুলো, দেখে নেবে যদি মনে না থাকে। অ্যান্ড অলসো লেট, এবং আরো ধরে নিলাম যে কিউটা আর যেটা যে পয়েন্টের জন্য সেখানে হচ্ছে ভেলোসিটি কিউ। তাহলে কিউ স্কোয়ার সমান কত হবে, দুটোর কম্পোনেন্টের স্কোয়ারের যোগফল, দ্যাট ইজ ভেলোসিটি কম্পোনেন্ট কত হয়, মাইনাস ডেল ফাই বাই ডেল আর হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা হোল স্কোয়ার। এই ফর্মটা কিন্তু আমরা এখান থেকে আগে একটা প্রবলেম করেছিলাম আগের ভিডিওতে, দেখবে সেখানেও কিন্তু একইভাবে সলিউশনটা ছিল। তো ডেল ফাই বাই ডেল আর করলাম এখানে, এটা ক্যালকুলেশন করার পর পেলাম ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস a টু দি পাওয়ার 4 বাই r টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বাই r স্কোয়ার কস টু থিটা। তো আমাকে প্রথমে কি বের করতে বলেছে এখানে, যে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ লিকুইড ইজ 2u। তো এটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখো, দিস ইজ ম্যাক্সিমাম উইথ রেসপেক্ট টু থিটা। থিটার সাপেক্ষে ম্যাক্সিমাম হবে যখন কস টু থিটা মাইনাস 1। এটা অলরেডি ডিসকাস করেছি আগের ভিডিওতে, আশা করি তোমাদের ক্লিয়ার। তো এখানে কস টু থিটা মাইনাস 1 হলে থিটা মান কত হবে, পাই। তো এখান থেকে পাচ্ছি থিটা মান পাই বাই 2। তাহলে সেখানে মানটা পুট করে দাও। তাহলে কত হচ্ছে এখন, কিউ স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস a টু দি পাওয়ার 4 বাই r টু দি পাওয়ার 4 প্লাস হয়ে গেল এটা কস টু থিটা মাইনাস 1 হলে, তাহলে 2 স্কোয়ার বাই r স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারছি 1 প্লাস a স্কোয়ার বাই r স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কিউ সমান শুধু বের করতে গেলে কত হবে, ইউ ইন্টু 1 প্লাস a স্কোয়ার বাই r স্কোয়ার। এবার বলেছে দেখো কিউটা ম্যাক্সিমাম হতে হবে। কিউটা যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে আরটাকে কি হতে হবে, আরটাকে মিনিমাম হতে হবে। আচ্ছা, তাহলে কিউ ম্যাক্সিমাম কত হবে, তাহলে সেক্ষেত্রে
তাহলে ম্যাক্স এখানে যদি আমরা আর এর মান এ হয়ে যায় তাহলে তো এটা মিনিমাম হয়ে যাবে, নাহলে তো হবে না। আমাকে যদি কিউবটা ম্যাক্সিমাম হতে হয় আরটাকে অবশ্যই ছোট হতে হবে। কখন পসিবল? আরটা যদি রেডিয়াসের সঙ্গে সমান হয়, এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আর স্কোয়ার সমান স্কোয়ার হতে হবে মাস্ট। তাহলে ইউ ইন্টু 1 + 1, তাহলে 2। ওইটাই তোমাকে ফার্স্ট পার্টে প্রমাণ করতে বলেছিল, তাই তো, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ দ্য লিকুইড ইজ 2u। তো এটাই চলে এসছে 2uটা, অর্থাৎ প্রথম অংশ আমাদের প্রমাণিত। সেকেন্ড পার্টটা দেখো, এরপরে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট দ্য ফোর্স নেসেসারি টু হোল্ড দ্য ডিস্ক অ্যাট রেস্ট ইজ 2mu। তাহলে আমাকে সেই পরিমাণ ফোর্সটা বের করতে হবে যার জন্য ডিস্কটা কি স্থির অবস্থায় থাকে। ওকে, দেখা যাক তাহলে। আচ্ছা, তাহলে এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি 2u আর এটা কোন পয়েন্টে হচ্ছে a,π/2, ঠিক আছে। তো সেকেন্ড পার্টে আসা যাক। লেট আস সাপোজ দ্যাট দ্য ডিস্ক ইজ অ্যাট রেস্ট সো দ্যাট, আমি যদি ধরে নিই যে এই ডিস্কটা স্থিতাবস্থায় আছে, তার মানে কি r ডটটা 0 আর r থিটা ডটটা 0, অর্থাৎ রেডিয়াল ভেলোসিটি 0 এবং ক্রস রেডিয়াল ভেলোসিটি 0, তাই তো। আচ্ছা, এবার ইকুয়েশন নম্বর 1, এইটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে du/dt প্রত্যেকটা জন্য আলাদাভাবে হয়ে গেছে, ঠিক আছে, ইন্টু r প্লাস স্কোয়ার যেটা আছে সেটা রইল, আর কসের যা আছে পোর্শনটা, ঠিক আছে। তাহলে এখানে টি এর সাপেক্ষে আমরা যদি পার্সিয়ালি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ইউ ডট ইন্টু r স্কোয়ার প্লাস স্কোয়ার কস থিটা। এবার আমরা বার্নৌলিজ ইকুয়েশন করেছিলাম আগের ভিডিওতে, সেখান থেকে দেখো বার্নৌলি ইকুয়েশনটা কি হয় আমি ভালোভাবে লিখে দিয়েছিলাম তো একটা আকারে। তো সেখানে বার্নৌলি ইকুয়েশনে কি হবে, p/ρ প্লাস হাফ অফ কিউ স্কোয়ার মাইনাস ডেল ফাই ডে টি ইকুয়ালস টু ফাংশন অফ টি, এটা বলেছিলাম। তো এখান থেকে p/ρ সমান কত হবে, ft প্লাস ডেল ফাই বাই ডেল টি মাইনাস হাফ কিউ স্কোয়ার। এবার প্রত্যেকটা মান, অর্থাৎ ডেল ফাই বাই ডেল টির যে মানটা সেই ভ্যালুটা এখানে পুট করে দেবো। ওকে, আর কিউ স্কোয়ারের মানটা পেয়েছিলেন, কিউ স্কোয়ার মান কত পেয়েছিলাম আমরা এখান থেকে, এটা কিউ স্কোয়ারটা, তো এটা পুট করে দেবো এখানে এটা পুট করবো। কিন্তু এটা তো আমরা সেই কেসের জন্য করলাম, ঠিক আছে, মেন তো মানটা কিউ স্কোয়ারে এটা এসেছিল, তো এটা পুট করতে হবে, কিন্তু করলাম। এবার এখান থেকে পিটা বের করো, কত হবে, রোটা গুণ হয়ে গেল এখানে, আর এখানে প্রত্যেকটা ভ্যালুগুলো ডাটাগুলো পুট করে দিলাম, লাস্টে যে ভ্যালুটা, আর আর ইকুয়ালস টু এতে, আর ইকুয়ালস টু এর জন্য আর ইকুয়ালস টু এতে সেটা কি হবে, সেই আরটা রেডিয়াসটার সঙ্গে সমান, ডিসি রেডিয়াসের সঙ্গে সমান, দ্যাট ইজ প্রেসারটা অ্যাট আর ইকুয়ালস টু এ পয়েন্ট। আচ্ছা, এটা হলো। তাহলে টোটাল প্রেসার অফ দ্য ডিস্ক কত হবে, দেখো আজকে প্রথম দিকে একটা থিওরাম বলেছিলাম অয়েলার্স ইকুয়েশনের ক্ষেত্রে, টোটাল সারফেস ফোর্স অ্যাক্টিং অন দ্য সারফেস অফ দ্য বডি ইজ ইকুয়াল টু মাইনাস pn/ds, তাই তো। এটা ফোর্সটা অ্যাপ্লাই টিডিএস সমান, যেটা আমি বলছিলাম সেই নিউটন সেকেন্ড মোশনের সাহায্যে, তো বলেছিলাম এই টার্মটা মনে রাখার জন্য। কিন্তু তো ডিস্কটাকে স্থির রাখার জন্য যে প্রেসারটা এখানে থাকছে, টোটাল প্রেসারটা, প্রুভ দ্যাট দ্য ফোর্স নেসেসারি টু হোল্ড দ্য ডিস্ক অ্যাট রেস্ট, সেই যে পরিমাণ বলটা ডিস্কটাকে স্থির রাখার জন্য অ্যাপ্লাই হবে। তো সেখানে দেখো যেটা বললাম আগেটা মাইনাস pn/ds ছিল, তো এই ক্ষেত্রে টোটাল প্রেসারটা কত হবে, 0 থেকে একটা সার্কুলার ডিস্ক যদি থাকে টোটাল প্রেসারটা কত হবে, 0 থেকে 2π, টোটালটা একটা রাউন্ড 0 থেকে শুরু করে, ইনিশিয়াল থেকে শুরু করে 2π অবধি। সেখানে প্রেসার কত ছিল আগেরটা আমি দেখেছিলাম মাইনাস pn/ds, তাহলে সেই বরাবর কম্পোনেন্ট কত, cos θ, তাহলে মাইনাস cos θ ds, তাহলে এখান থেকে p cos θ আর ds মানে কত, তাহলে ds মানে সেই পোর্শনটু কত, a ইন্টু d, অ্যাকচুয়ালি s ইকুয়াল টু a θ, তাই তো, s ইকুয়াল টু a θ, s ইকুয়াল টু r θ, এটা r এর মানে এখানে a, তাহলে এখানে ds ইকুয়াল টু s ইকুয়াল টু r θ হয় বা s ইকুয়াল টু a θ হয়, তাহলে ds সমান কত হবে, a d θ হবে। তো এখান থেকে প্রত্যেকটা ভ্যালু পুট করে দাও, মাইনাস p এর মানটা পুট করে দাও, এখান থেকে আমরা পেলাম মাইনাস 2π, ক্যালকুলেশনটা করবে a স্কোয়ার ইন্টু রো ইন্টু ই ডট। এবার দেখো
পাই স্কোয়ার রো, এটা মানে কি? এটা মানে হচ্ছে সেই লিকুইডটার মাস, তাই তো? এটা মানে কি? মাস এরিয়া ইন্টু ডেন্সিটি, মাস, যে পাই স্কোয়ার রো দ্য মাস অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দ্য ডিস্ক এম। তাহলে এবার দেখো এখানে মাইনাস যেটা এসছে, দিস প্রেসার অ্যাক্টস ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশন, এর জন্য নেগেটিভ এসছে। নেগেটিভ থাকার অর্থ কি? সেটা প্রেসারটা কোন দিকে অ্যাক্ট করছে? নেগেটিভ এক্স এক্সের দিকে। হেন্স উই হ্যাভ নো ইম্পোজ দ্য সেম কোয়ান্টিটি টু এম ইউ ডট ইন পজিটিভ ডিরেকশন টু কাউন্টার অ্যাক্ট দ্য এফেক্ট অফ দ্য ফ্লুইড। আচ্ছা, যদি সেটা পজিটিভ ডিরেকশন হতো প্লাস হতো, তো সেই ক্ষেত্রে টোটাল যদি কম্বাইন আমরা বলি সেখানে, তাহলে অ্যাকচুয়ালি যে ফোর্সটা ওই ডিস্কটাকে স্থির রাখার চেষ্টা করছে সেটা এক কথা, সেটা সেই যে মডুলাস ভ্যালুটা কত হবে? তাহলে টু এম ইউ ডট। তাহলে এই ফোর্সটাই যদি অ্যাপ্লাই করা হয় যাই ডিস্কটাকে, তাহলে সেটা স্থিতাবস্থায় থাকবে। অঙ্কটা ক্লিয়ার? আমরা কিন্তু এবার অঙ্কোলজি করছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, এই কারণে যে থিওরমগুলো কিন্তু আমাদের ক্লিয়ার আছে, থিওরম সমেত আমরা ভালো করে এর অ্যাপ্লাইগুলো করছি, তো আশা করি প্রবলেম হওয়ার কথা না। যদি কিছু অবশ্যই বুঝতে প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবে অথবা হোয়াটসঅ্যাপ করে জানাবে। ওকে, আমরা আজকে পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইলিপ্টিক কোঅর্ডিনেট। ওকে, দেখো ইলিপ্টিক কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা থ্রিডি ফোর্সের ক্ষেত্রে কিন্তু এর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো, এর জন্য আমি এটা একটা করে দিচ্ছি, খুব সহজ জিনিস। আমি ধরে নিলাম জেড ইকুয়াল টু সি ইন্টু কস হাইপারবোলিক জিটা, যেখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং জিটা ইকুয়ালস টু জাই প্লাস আই ইন্টু ইটা। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান কত হবে? সি ইন্টু জেড মানে আবার এটা সি ইন্টু কস হাইপারবোলিক জিটা মানে কত? জাই প্লাস আই ইন্টু ইটা। পুট করলাম, আচ্ছা সি রাখলাম। কস হাইপারবোলিক এ প্লাস বি ফর্মুলা কি? কস হাইপারবোলিক এ ইন্টু কস বি প্লাস আই সাইন হাইপারবোলিক এ ইন্টু সাইন হাইপারবোলিক সাইন বি। এটা কস হাইপারবোলিক এ প্লাস বি ফর্মুলা তোমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে করেছো, তো সেখান থেকে আমরা যদি ওয়াই দিকে রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্ট আমরা কম্পেয়ার করি, তাহলে কত পাবো? এক্স ইকুয়াল টু পাবো সি ইন্টু কস হাইপারবোলিক জাই ইন্টু কস ইটা অ্যান্ড ওয়াই সমান এটা। এবার এক্স বাই এটা করলাম এবং ওয়াই বাই এটা করলাম, আবার ওয়াই দিকে বড় করে যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার ইটা প্লাস কস স্কোয়ার ইটা সমান কত হবে? 1। একইভাবে আমরা এখানে এক্স বাই সি ইন্টু কস ইটা এবং ওয়াই বাই সি ইন্টু সাইন ইটা আনলাম, আর এখানে পড়ে রইল তাহলে কস হাইপারবোলিক যাই এবং এখানে পড়ে রইল সাইন হাইপারবোলিক যাই। এবার যদি উভয় দিকে 1 থেকে এটা 1 নম্বর সমীকরণ ধরে এটা 2 নং ধরো, 1 এবং 2 আমরা যদি বর্গ করে বিয়োগ করি, অর্থাৎ কস হাইপারবোলিক স্কোয়ার যাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার যাই সমান কত? 1। এটা সব সূত্র জানি আমরা, তাহলে এক্ষেত্রে পাচ্ছি কি? এক্স স্কোয়ার বাই এটা মাইনাস ওয়াই স্কোয়ার বাই এটা ইকুয়ালস টু 1। তাহলে যেহেতু যাই এবং ইটাটা কনস্ট্যান্ট, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? ইকুয়েশন নাম্বার 1 যদি দিই এটা ইকুয়েশন নাম্বার যদি 2 দেই, তাহলে ইকুয়েশন 1 এবং 2 রিপ্রেজেন্টস কনফোকাল ইলিপসিস, এটা ইলিপসের ইকুয়েশন, আর একটা কি? হাইপারবোলা ইকুয়েশন রেসপেক্টিভলি রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটাই জাস্ট ইলিপ্টিক কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি করে আমরা সাবস্টিটিউট করছি সেটা দেখার। ঠিক আছে, এটা করলাম কারণ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে করতে সুবিধা হবে এবং এর অ্যাপ্লিকেশন কিন্তু করব। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। আমরা চলে যাচ্ছি ইমেজ অফ এ সোর্স আউটসাইড এ সার্কেল। তো প্রথমে আমরা জেনে নেব ইমেজ উইথ রেসপেক্ট টু এ প্লেন বাউন্ডারি। তো এই টপিকটা কিন্তু তোমাদের 2D-তে ছিল, এই পোর্শনটা আলোচনা করিনি, যেটা বাকি ছিল, এবং এটার 2D-টা বুঝতে না পারলে 3D কিন্তু বুঝতে পারবে না। তো 2D নিয়ে আগে আলোচনা করি, তারপর 3D-তে তো যাবই। ওকে, তাহলে দেখা যাক। Let us consider the plane boundary as along the y-axis. তো আমরা সেখানে y-axis-কে plane boundary হিসেবে কনসিডার করছি। Let there be a system of sources, sinks, etc. in the region R. আমি সে একটা কোনো রিজিয়নে ধরলাম সোর্স এবং সিঙ্ক হিসেবে, সেখানে একটা কাজ করছে, অর্থাৎ সোর্স এবং সিঙ্ক সেখানে আছে। সোর্স সিঙ্ক সম্বন্ধে অলরেডি ডিসকাস করা আছে।
in the absence of this boundary, let Fz be the complex potential of these sources, sinks, etc. আমি ধরলাম Fz a complex potential. We now introduce the boundary x equal to 0. Then no fluid can across the boundary. আচ্ছা, তাহলে এটা জাস্ট কনসেপ্টটা, আমরা এখানে বাউন্ডারি তুললাম x equal to 0, তাহলে সেখানে কোনো ফ্লুইডটা সেই বাউন্ডারি ক্রস করছে না, কারণ x equal to 0 কি মূলবিন্দু হিসেবে আছে, সেখানে কি সিঙ্ক, তাই তো সেখানে কি সিঙ্ক হিসেবে আছে, তো কোনো ফ্লো সেখানে হচ্ছে না। দেন এটাই বলেছে যে নো ফ্লুইড ক্যান অ্যাক্রস দ্য বাউন্ডারি, কোনো বাউন্ডারি ক্রস করবে না। যদি এক্স এর মান কোনো একটা রিজনে থাকতো সেক্ষেত্রে তাহলে কি ফ্লো হতো, সেখানে তো এক্স ইকুয়াল টু 0 মূলবিন্দুতে আছে, তো এক্ষেত্রে কোনো ফ্লো হবে না। তাহলে যে ফাংশনটা fz প্লাস এ বার অফ জেড বার ইজ রিয়াল এভরিওয়ার, এটা প্রত্যেকটা জায়গায় কি রিয়াল। তাহলে এবার আমি যদি ওয়াই অ্যাক্সিসে করি তো জেড ইকুয়াল টু কত হবে, আমি ওয়াই অ্যাক্সিস নিয়ে কনসিডার করেছি আগে বললাম, তাহলে জেড ইকুয়াল টু কত হবে 0 প্লাস আই ইন্টু ওয়াই, আর জেড বার কত মাইনাস আই ওয়াই জেড বার, দ্যাট ইজ মাইনাস জেড। তাহলে যে ফাংশনটা কথা বললাম fz প্লাস এ বার অফ জেড বার, দ্যাট ইজ fz অ্যান্ড এ বার অফ জেড বার মানে মাইনাস জেড is real on the y axis, এটা কি y axis এর উপর বাস্তব অংশটা আছে। hence if we take the complex potential of the modified flow w equals to fz plus a bar of minus z, তাহলে যে মডিফাইড ফ্লোটা নিলাম আমরা অর্থাৎ w equal to fz plus a bar of minus z, এটাকে কি বলা হবে, এটাই কিন্তু কমপ্লেক্স পোটেনশিয়াল অফ দ্য ফ্লো ইন দ্য প্রেজেন্স অফ বাউন্ডারি অ্যাক্সিস। তো যে অ্যাক্সিসটা নিয়ে আমরা কনসিডার করছিলাম ওয়াই অ্যাক্সিস নিয়ে, তো এটা কিন্তু মনে রাখতে হবে w equal to fz প্লাস এ বার অফ জেড মাইনাস এ বার অফ মাইনাস জেড। তো এটা কিন্তু কোনো প্লেন বাউন্ডারির ক্ষেত্রে ইমেজ পয়েন্ট বের করাটা কিন্তু ফর্মুলা, কি বললাম w equal to fz প্লাস এ বার অফ মাইনাস জেড। এরপরেরটা কিভাবে করেছে, ইমেজ অফ এ সোর্স উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, এটা করলাম ইমেজ উইথ রেসপেক্ট টু প্লেন বাউন্ডারি, আর এটা হচ্ছে ইমেজ অফ এ সোর্স, এটা ফর্মুলা কিন্তু ইউজ হবে এখানে, ঠিক আছে। তো দেখে না দেখ একটুখানি, তো লেট আস কনসিডার টু সোর্সেস অফ ইকুয়াল স্ট্রেংথ প্লাস এম অ্যাট এ অ্যান্ড এ ড্যাশ, অর্থাৎ আমরা ধরলাম দুটো ইকুয়াল স্ট্রেংথ আছে, একটা হচ্ছে অ্যাক্ট করছে এ পয়েন্টে, একটা হচ্ছে এ ড্যাশ পয়েন্ট, তার কোঅর্ডিনেট গুলো স্থানাঙ্ক দিয়ে দিয়েছি। অলসো লেট পি বি এনি পয়েন্ট অ্যান্ড এ পি অ্যান্ড এ ড্যাশ পি মেক অ্যাঙ্গেলস θ1 অ্যান্ড θ2 রেসপেক্টিভলি উইথ এক্স অ্যাক্সিস, এবং আমরা ধরলাম সেক্ষেত্রে এপি এবং এ ড্যাশ পি ড্যাশ যথাক্রমে θ1 এবং θ2 অ্যাঙ্গেল এক্স অক্ষের সাপেক্ষে তৈরি করেছে। আরো ধরলাম যে এপি সমান r1 আর এ ড্যাশ পি সমান r2। ছবিটা দেখে নাও, এখানে আছে প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা ধরেছি এখানে থিটা, তাহলে এটা কত পাই মাইনাস θ1, আর এটা ধরেছি θ2 অ্যাঙ্গেল। তাহলে কমপ্লেক্স পোটেনশিয়ালটা কি বলেছিলাম, w equals to fz প্লাস এ বার অফ মাইনাস জেড। তাহলে এখানে কমপ্লেক্স পোটেনশিয়াল w কত হবে এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে w equals to fz, fz মানে মাইনাস লগ z মাইনাস এ, আর এটা এক্ষেত্রে কত হবে, তাহলে এক্ষেত্রে হবে ফর্মুলা যেটা বলছি মাইনাস এম লগ মাইনাস জেড ছিল, তাহলে জেড মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস এম লগ জেড প্লাস এ, কারণ এখানে একটা পয়েন্টে কাজ করছি এই পয়েন্ট নিয়ে a, 0 আর একটা করছি মাইনাস a, 0 তে, তাই তো। আর ক্ষেত্রে তো আমরা জানি যে w equal to মাইনাস এম লগ জেড হয়, সেটা আগে ঠিক আমরা ক্লাসগুলোতে করিয়েছিলাম, সেটা দেখে নেবে একটু, আমি আর সেই বিষয়ে বেশি এক্সপ্লেন করছি না এখানে, ঠিক আছে। তাহলে w equals to মাইনাস এম লগারিদমের ফর্মুলা করেছি আমরা, জেড ইকুয়াল টু আর ইন্টু ই টু করে আই থিটা জানি, সেটা ফর্মুলাটা পুট করলাম প্রত্যেকটা জায়গায়, যেহেতু w equal to 5 প্লাস আই ইন্টু সাই জানি, তো এখান থেকে আমরা এটা পেলাম, জাস্ট এখানে ক্যালকুলেশন করে কিছু না। এবার আমরা যদি উভয় দিকে বাস্তব এবং কাল্পনিক অংশের সমীকৃত বা তুলনা করি, সেক্ষেত্রে পাচ্ছি ফাই কষ্ট পাচ্ছি আর সাই কষ্ট পাচ্ছি, পেলাম। এবার সেক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলের কনসেপ্ট এনেছে, যেহেতু θ1 প্লাস θ2 ইকুয়ালস টু অ্যাঙ্গেলটা পাই হবে, তো সেই দিক থেকে আমরা বিভিন্ন কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করেছি অ্যাঙ্গেলের। তো মূল মনে রাখবে ফাই এবং থিটা এখানে সাই নিয়ে, কিন্তু এই কনসেপ্টটা 3D-তেও কিন্তু আছে, মোশন 3D-তে, তো এই জন্য এটা বলে দিচ্ছি, কিন্তু এতে আমাদের বুঝতে পরে প্রবলেম না হয়। জাস্ট এটা মনে রাখবে যে কমপ্লেক্স পোটেনশিয়ালের ক্ষেত্রে ফর্মুলাটা কি, এটা কিন্তু একটা ফর্মুলা এখানে,
লগ দিয়ে, ঠিক আছে? এটা মনে রাখবে কিন্তু সেই পয়েন্টগুলো বুঝতে হবে। একটা a,0 হতো মাইনাস এম লগ জেড মাইনাস এ, একটা এখানে প্লাস হয়ে গেল মাইনাস এম লগ জেড মাইনাস অফ মাইনাস জেড প্লাস এ। এটা একটা ফর্মুলা কিন্তু। এটা যদি বুঝতে প্রবলেম হয় যে প্রুফটা লাগবে, আমি অবশ্যই প্রুফটা করিয়ে দেবো, কিন্তু প্রুফটা আমাদের আপাতত এখন লাগছে না। এবং এই ফর্মুলাটা বেস করে কিন্তু এসছে এখানে, যেটা বলছিলাম ডাব্লিউ কোটি এফ জেড প্লাস এফ বার অফ মাইনাস জেড। যদি মনে হয় যে প্রুফটা করাতে আমি অবশ্যই করিয়ে দেবো, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, তো এই জন্য কিন্তু আমি এইগুলো বলে দিচ্ছি। এবং এটা সিডিতে একবারে করালে কিন্তু তোমাদের বুঝতে প্রবলেম হতো। জাস্ট কনসেপ্টটা বলছি, কিছুটা হলেও কিন্তু সুবিধা হবে এরপরে। ওকে, যদি মনে হয় যে আমাদের থিওরামটা করাতে হবে, তাহলে বুঝতে হবে, তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? করিয়ে দেবো। দেখো এবার ইমেজ অফ এ সোর্স আউটসাইড এ সার্কেল, এটা বৃত্তের বাইরে সেটা ইমেজ অফ সোর্সটা কত হবে। দেখো যে ফর্মুলাটা বলছেন সেটা অ্যাপ্লাই করেছে, আরো ক্লিয়ার হবে। লেট এ টু ডিপ সোর্স অফ স্ট্রিংথ এম বি প্লেসড অ্যাট পয়েন্ট বি। আমি বললাম বি পয়েন্টে সেটা প্লেস করা হয়েছে, মাসটা হচ্ছে এম, জেড ইকুয়ালস টু বি, where b is real, then the complex potential at any point z is given by কত হবে, তাহলে যে পয়েন্টের রেসপেক্টে করছি আমরা বি পয়েন্টের রেসপেক্টে z ইকুয়াল টু বি ধরেছি, তাহলে কত হবে, fz হবে। আসলে ক্লিয়ার? কারণ আগেরটা কি বললাম, মাইনাস এম লগ জেড জেড মাইনাসে যে পয়েন্টের রেসপেক্টে করবো, তাহলে এখানেও সেটাই করেছি, যেহেতু এখানে একটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করছি। আর ধরলাম সার্কেলের রেডিয়াসটা হচ্ছে এ, এটা অবশ্যই বি এর থেকে ছোট। ওকে, তাহলে এর কমপ্লেক্স পোটেনশিয়ালটা কত হবে? আমরা মিলনেস থমসনের সার্কেল থিওরাম থেকে জানি, যেটাকে অনেক সময় শুধুমাত্র সার্কেল থিওরাম বলা হয়ে থাকে। কত জানি, এফ জেড প্লাস এফ বার স্কোয়ার বাই জেড জানি। তো এফ জেড এর মানটা আমরা জানি মাইনাস এম লগ জেড মাইনাস বি, আর এফ বার স্কোয়ার বাই জেড এর মানটা বসিয়ে দিলাম। সেখান থেকে সিম্পলিফাইং করে আমরা পেলাম, জাস্ট লগারিদমের অ্যাপ্লিকেশন করেছি এখানে, আর কিছু না। যেটা পেলাম, এবং আমরা কনস্ট্যান্ট টার্মটাকে নেগলেক্ট করলাম, সেটা তাহলে পেলাম মাইনাস এম লগ জেড মাইনাস বি মাইনাস এম লগ জেড মাইনাস স্কোয়ার বাই বি প্লাস এম লগ জেড। এটা কিন্তু ফর্মুলা চলে আসলো, অর্থাৎ কমপ্লেক্স পোটেনশিয়াল ক্ষেত্রে ইমেজ অফ এ সোর্স আউটসাইড এ সার্কেল। এটা দিয়ে কিন্তু বিভিন্ন অঙ্ক আমরা সলভ করবো থ্রিডিতে, এটা মনে রাখবে কিন্তু। আসলে ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এবার সোর্স কোন পয়েন্টে হয়েছে, এ সোর্স অফ স্ট্রিং সম্বন্ধে জানো, এ সোর্স অফ স্ট্রিং এম অ্যাট বি জেড ইকুয়ালস টু বি। এই পয়েন্টে কি সোর্স, উৎস, অর্থাৎ এ সোর্স অফ স্ট্রিং এম অ্যাট এ পয়েন্টে কোনটা, এ পয়েন্টের সাপেক্ষে এটা সোর্স, জেড কত, জেড এখানে স্কয়ার বি, এন্ড সিঙ্ক অফ স্ট্রিং এম অ্যাট ও। অরিজিনে কি, এটা সিঙ্ক, ওগুলো সোর্স, একটা সিঙ্ক, এখানে সব জমছে, একটা এম, একটা এখানে পয়েন্টে হচ্ছে মাইনাস এম ধরেছি, জেড ইকুয়াল টু 0 তে সেটা কি সিঙ্ক হবে, একটা সোর্স একটা সিঙ্ক। তো এখানে সোর্স মানে কি, সেটা সোর্স এবং সিঙ্কের ডেফিনেশন অলরেডি বলেছি আমি, দেখে নেবে সেখানে, বুঝে গেল। তাহলে আমরা ইমেজ অফ সোর্স আউটসাইড সার্কেলটা করলাম, এবং আমরা এক্ষেত্রে ইমেজ উইথ রেসপেক্ট টু এ প্লেন বাউন্ডারি, এই প্রপার্টি বা এই থিওরাম সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা আশা করি ক্লিয়ার হলো। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। তো এখানে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা ডাব্লিউ ইকুয়াল টু এফ জেড প্লাস এফ বার অফ মাইনাস জেড, যে মেন ডেফিনেশনটা। তারপরে এখান থেকে পোলারে নিয়ে গেলে যেটা হয়, অর্থাৎ যে ফর্মেট ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এম লগ জেড মাইনাসে যে পয়েন্টের রেসপেক্টে করবো, আর কত হবে, মাইনাস প্লাস হয়ে গেল এম মাইনাস এম লগ জেড প্লাসে। আর এই ক্ষেত্রে দেখো একটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করেছি, অর্থাৎ এখানে বি পয়েন্টের জন্য, তাহলে কত হবে, কমপ্লেক্স পোটেনশিয়ালটা যে কোনো পয়েন্ট জেড এর সাপেক্ষে, জেড ইকুয়ালস টু বি আছে মাইনাস এম লগ জেড মাইনাস বি। ওকে ওকে স্টুডেন্টস, এখন আমি তোমাদের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ রিডিউসড সিলেবাসে যেটা আছে ইরেশনাল মোশন ইন 3D, অর্থাৎ মোশন অফ এ স্ফিয়ার, এই পার্টটা নিয়ে একটুখানি আজকে ডিসকাস করবো। জাস্ট ইন্ট্রো করছি, এবার নেক্সট ক্লাসগুলোতে এই সম্বন্ধে আরো আলোচনা করা হবে। এবং এই লেসন থেকেই তোমাদের কিন্তু রিডিউসড সিলেবাসে আছে, কিন্তু প্রথমে এটা স্টার্ট করিনি এই কারণেই, যদি এটা স্টার্ট করা হতো তাহলে 2D লেসনটা না করে তাহলে কিন্তু অবশ্যই প্রবলেম হতো, কিছু বুঝতে পারতে না, শুধু বেশ কিছু সূত্র কিন্তু মনে রেখে অঙ্ক করতে হতো। এবার যেহেতু 2Dটা আমরা আমাদের প্রায় শেষ, বলতে গেলে শেষই, দু একটা প্রশ্ন যদি বাকি থাকে আমি অবশ্যই পরের ভিডিওতে বলবো, তাহলে কিন্তু এবার অনেকটাই বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, তাহলে আমি ইরেশনাল মোশন ইন 3D এই পোর্শনটি নিয়ে আলোচনা করছি। আজকে একটুখানি আলোচনা করব, সেটা হচ্ছে মোশন অফ এ স্ফিয়ার।
দেখো, মোশন অফ এ স্ফিয়ার, ইরেশনাল মোশন ইন 3D, মোশন ইজ ইরেশনাল অ্যান্ড লিকুইড ইজ ইনকম্প্রেসিবল। তার মানে কি, তা আগেও বলেছি, তা একবার লিখে দিয়েছি, দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন্টেন্সিটি 0। যদি মোশনটা ইরেশনাল হয় আর লিকুইডটা যদি ইনকম্প্রেসিবল হয়, তাহলে রেট অফ চেঞ্জ ইন্টেন্সিটি অর্থাৎ ঘনত্বের পরিবর্তনের হার কত, 0 হবে, অর্থাৎ ডেরো বাই ডিটি ইকুয়াল টু 0। অলরেডি আমরা কন্টিনিউয়াম মেকানিক্স যেটা আজকে প্রথমে একটু করালাম অয়েলার্স ইকুয়েশন দিয়ে, সেখানে তো অলরেডি বলেছি আমি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ফর মোশনের ক্ষেত্রে ফাইটা এক্সিস্ট করবে, ভেলোসিটি পোটেনশিয়াল এক্সিস্ট করবে, রোটা তো 0 হবে, আর কিউ সমান কত জানি আমরা, মাইনাস ডেল ফাই জানি, উল্টো ডেল ফাই জানি তো, এটা অলরেডি ডিসকাস করেছি। তাহলে ইরেশনাল ক্ষেত্রে কত হবে, ডাব্লু সমান কার্ল ফাইটা 0 হবে। তো এই ক্ষেত্রে ডেল কিউ, কার্ল ফাই মানে ডেল কিউ ইকুয়াল টু 0, তাহলে ডেল অফ কিউ মানে মাইনাস ডেল ফাই ইকুয়াল টু 0, তাহলে মাইনাস ডেল স্কোয়ার ফাই 0, ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে ডেল স্কোয়ার ফাইটি 0। তো আমি একবার এটা ডিসকাস করে দিলাম, বুঝতে যাতে সুবিধা হয় তোমাদের। এগেইন ফ্রম কার্টেসিয়ান কোঅর্ডিনেটস উই ক্যান রাইট, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি লিখতে পারি, ডেল স্কোয়ার ফাই বা ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বা ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বা ডেল জেড স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে জানি। তো ডেল এক্স, এটা মানে কি লিখতে পারি, ডেল এক্স ডেল ফাই ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডেল ফাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ইকুয়াল টু 0। এটা মানে কি, ইউ, এটা মানে ভি, এটা মানে জেড, সরি ডাব্লু, ইউ ভি ডাব্লু, এটা ওমেগা না ডাব্লু, এটা মনে রাখবে। এখানে ওমেগা ডাব্লুটা অনেকের কাছে একই লাগতে পারে, লিখতে প্রবলেম হয়, ঠিক আছে। তো এটা ডাব্লু, এই যেগুলো ভেলোসিটি কম্পোনেন্ট, এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। তাহলে কি পেলাম, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লু ডেল জেড ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তাহলে ইকুয়েশন এ এটা কি রিপ্রেজেন্ট করছে, ইকুয়েশন রিপ্রেজেন্টস ইকুয়েশন অফ কন্টিনিউটি ফর মোশন অফ এ স্ফিয়ার। একটা স্ফিয়ারের ক্ষেত্রে একটা কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি সমীকরণ এখানে রিপ্রেজেন্ট করছে। ওকে, এগেইন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কি লিখতে পারি, সংজ্ঞা অনুযায়ী ডেল টি প্লাস 1/r স্কয়ার ডেল আর স্কয়ার রো ইউ প্লাস 1/r সাইন থিটা ডেল থিটা রো বি সাইন থিটা প্লাস 1/r সাইন থিটা ডেল বাই ডেল ডাব্লু রো, সরি এটা ডেল বাই ডেল ওমেগা, এটা ওমেগা হবে, হ্যাঁ এটা ওমেগা, আর এটা ইউ ভেলোসিটি কম্পোনেন্ট, এটা ভি, এটা এখানে ডাব্লু আছে, এটা ডাব্লু, এটা ওমেগা, ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রথমে যেটা করালাম, যে স্ক্রিনশট নিতে বলেছিলাম, এটা একটু ঠিক করে নাও। এখানে আর থিটা ইউ ভি ডাব্লু, এটা ওমেগা হবে, এটা ফাই দিয়েছিলাম বোধহয়, এটা ওমেগা হবে, এটা লিখতে ভুলে গেছি একটু, এটা ওমেগা হবে, আর থিটা ওমেগা, আর এখানে ভেলোসিটিগুলো ইউ ভি সাইন থিটা, এটা ডাব্লু। তো ওমেগা আমাকে ডাব্লু অনেকে লিখতে প্রবলেম হয়, এটা ওমেগা, এটা ডাব্লু, ঠিক আছে, এটা ওমেগা হবে। তো স্ক্রিনশটটা আবার নিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা লিখতে পাচ্ছি আমরা। এবার দেখো, এটা মোশন অফ স্ফিয়ারের ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন থাকবে। অলরেডি এটা কিন্তু দেখো, আমি যদি ডিসকাস না করতাম আগে, আমার কিন্তু প্রবলেম হতো করতে, তাই তো। তো ওই জন্য কিন্তু আমি কন্টিনিউয়াম মেকানিক্সের একটুখানি প্রথমে স্টার্ট করলাম, স্যার বলেছিলেন যেটা একটু ওটা ডিসকাস করতে পারতাম, তো আমি কিন্তু একটু ডিসকাস করেছি। এবার আশা করি অনেকটাই তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে। সিন্স মোশন ইজ ইরিটেশনাল অ্যান্ড লিকুইড ইজ ইনকম্প্রেসিবল। আচ্ছা, এটা তার মানে কি বলেছিলাম, রেট অফ চেঞ্জ অফ ডেন্সিটি 0, তার মানে এখানে ডেল টি 0, ডেল রো বাই ডেল আর যার সাপেক্ষে করি না কেন 0 হবে, যেহেতু রোটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে বি থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এটা তো 0 হয়ে গেল, আর এখানে প্রত্যেকটা জায়গা থেকে রো যদি কমন নিই, এই পাশে গেলে 0 হয়ে গেল। তাহলে কি পড়ে রইলো, 1/r স্কোয়ার ডেল আর স্কোয়ার ইউ প্লাস 1/r সাইন থিটা ডেল থিটা বি সাইন থিটা প্লাস 1/r সাইন থিটা ডেল বাই ডেল ওমেগা ডাব্লিউ ইকুয়াল টু 0, এটা ওমেগা লেখার সময় ঠিক করে লিখবে। ইকুয়েশন সি দিলাম এটা, হুইচ রিপ্রেজেন্টস ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস ফর মোশন অফ স্ফিয়ার। ওকে, তাহলে এই যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে ইকুয়েশনটা কত, এগুলো তো মনে রাখতে হবে তোমাদের। এই জন্য আমি আলাদা করে একটা চার্ট করে দিয়েছি, চাইলে তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তো আমরা কিন্তু তোমাদের সেই লেসনটা চলে গেছি, যেটাতে পরীক্ষাতে হবে তোমাদের রিডিউসড সিলেবাসে মোশন অফ স্ফিয়ার। আজকে মোশন অফ স্ফিয়ার থেকে
এই দুটো পোর্শন আলোচনা করলাম, অর্থাৎ একটা কন্টিনিউটি ইকুয়েশন অফ স্ফিয়ারের ক্ষেত্রে কত হয়, আর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে সেটা কি হয়। পরের দিন আমরা মোশন অফ স্ফিয়ারের বাকি পার্টে আলোচনা করব পরের ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা আজকের ক্লাসটা খাতায় করে ফেলো, এবং কোথাও যদি বুঝতে প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপেও লিখতে পারো বা কমেন্টও করতে পারো, আমি অবশ্যই সেই জায়গাটা বোঝানোর ক্লিয়ার করব। ওকে, আজ এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা মোশন অফ স্ফিয়ার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।